আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের নিবন্ধন প্রস্তুতি বিষয়ক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু জাফর রায়হান। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে, আমরা আলোচনা করব 19তম নিবন্ধন অর্থাৎ পরবর্তী নিবন্ধন কিভাবে আপনি প্রস্তুতি নেবেন। ব্যবসা শিক্ষা এবং ব্যবস্থাপনার প্রার্থীরা কিভাবে প্রস্তুতি নিলে নতুন পদ্ধতিতে ভালো একটা প্রিপারেশন আপনি নিতে পারবেন। তাহলে আপনারা সবাই আমাকে একটু জানাবেন, সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। এরপর আমি আলোচনা শুরু করব। আর আজকে আপনাদের সাথে কথা বলবো, আড্ডা দিব, জাস্ট আমরা গল্প করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেন ইনবক্সে, ব্যস্ততার কারণে অনেকের প্রশ্ন দেখতে পারি না, বা দেখলে অনেক সময় রিপ্লাই দেওয়ার সময় হয় না। আজকে সবার সাথে কথা বলবো, যার যত প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করেন। প্রথমে আমাকে জানান কথা শুনতে পাচ্ছেন কিনা, এরপর যার যত প্রশ্ন আছেন প্রশ্ন করেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। সবাই লাইভটি শেয়ার করে দিতে পারেন, যেহেতু আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করব। আপনি প্রিপারেশন কিভাবে নেবেন, কি পড়বেন, কিভাবে পড়বেন। যদি পরবর্তীতে আপনি আবার লাইভটি দেখতে চান, আপনার টাইমলাইনে রেখে দেন শেয়ার করে, তাহলে পরবর্তীতে আপনার যদি প্রয়োজন মনে করেন, আপনি ইনফরমেশনগুলো পরে আবার দেখতে পারবেন। সবাই কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমার বইটা দেখা যাচ্ছে কিনা বলেন। নিবন্ধন টাস এন্ড পাস বইটা কি দেখতে পাচ্ছেন? আপনাদের প্রশ্নগুলো করুন, আপনাদের কার কি প্রশ্ন আছে। প্রত্যেকের প্রশ্ন আমি দেখব, পড়ব এবং সবার প্রশ্নের উত্তর পাবেন। আপনারা কমেন্টে একটু জানান কার কি প্রশ্ন আছে। আয়েশা জামান, ওয়ালাইকুম আসসালাম। কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? আপনাদের প্রশ্নগুলো করেন, আপনাদের কি কি প্রশ্ন। আপনারা মেসেজে অনেক প্রশ্ন লিখেন, অনেক প্রশ্ন করেন না, কিন্তু যখন ক্লাসে আপনাদেরকে বলি তখন আপনারা কিছু বলেন না, আপনাদের কোনো প্রশ্ন থাকে না। আর এখন বলেন, এখন আজকে আপনারা সুযোগ পাইছেন, আজকে বলেন কার কি প্রশ্ন আছে নিবন্ধন নিয়ে। 19তম নিবন্ধন আপনি কিভাবে পড়বেন, কি নিয়ে চিন্তা করতেছেন আপনি? 19তম নিবন্ধনে আপনার দুঃখটা কি, এটা বলেন। কি নিয়ে আপনি এত দুঃখ কষ্টে আছেন? কেন আপনার কাছে মনে হচ্ছে নতুন পদ্ধতি নিবন্ধনে কি পড়বেন না, বা আপনি এরকম হাউতাশ কেন করতেছেন? আজকে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে সব আমি পড়ব। সবাই কমেন্টে প্রশ্ন লিখেন, এরপর আমি আলোচনার মাঝে মাঝে আপনাদের প্রশ্নগুলো শুনব। নতুন পদ্ধতির নিবন্ধন নিয়ে আসলে হতাশ হওয়ার টেনশন, আপনার দুশ্চিন্তা
গ্রস্ত হওয়ার কিছু নেই। আপনারা জাস্ট আগে কি হইতো, আগে লিখিত পরীক্ষা হইতো, এখন এমসিকিউ পরীক্ষা হইতে পারে। 49তম বিসিএস এর প্রশ্নটা আপনারা দেখেছেন, 49তম বিসিএস এর পরীক্ষার মতোই আপনাদের প্রশ্ন হইতে পারে, পরীক্ষা হইতে পারে। এটা আপনারা মাথায় রেখে প্রিপারেশন নিন। এখন কথা হচ্ছে আমরা কি প্রিপারেশন নিব, কোন সিলেবাসের আদলে প্রিপারেশন নিব। প্রিপারেশন আপনি নেবেন এনটিআরসি এর বর্তমানে যে সিলেবাসটা আছে, বর্তমান সিলেবাস অর্থাৎ 18তম নিবন্ধন, সর্বশেষ নিবন্ধনে 18তম নিবন্ধনে যে সিলেবাসটা দেওয়া হয়েছে, ওই সিলেবাসের আলোকে আপনি টপিক থেকে টপিক ধরে ধরে প্রিপারেশন নিন, বোর্ড বই থেকে, মেইন বই থেকে, যার কাছে যে বই আছে সেখান থেকে। এখন অনেকে আমার নিবন্ধন রিটেনের বইটা নিয়েছেন, স্কুল পর্যায়ে রিটেনের বই নিয়েছেন, আবার অনেকে কলেজ পর্যায়ে রিটেনের নিবন্ধন টাস অ্যান্ড পাস বইটি নিয়েছেন। এখন তারা আসলে কি করবেন, আপনাদেরকে এই দুইটা বই অবশ্যই পড়তে হবে। কেন পড়তে হবে, কিভাবে পড়বেন সেটাই আমি আজকে দেখাবো। যারা নিবন্ধন টাস অ্যান্ড পাস বই নিয়েছেন কিভাবে পড়বেন এটা আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন এখান থেকে কিভাবে প্রশ্ন হতে পারে। আপনাদেরকে আগের মতো কোনো রকম পড়াশোনা করলে হবে না, এখন থেকে সিরিয়াস ভাবে একদম ডিপ নলেজ নিয়ে পরীক্ষা হলে যাইতে হবে। আপনারা 49তম বিসিএস এর প্রশ্নটা দেখেন, পরীক্ষার প্রশ্নটা দেখলে আপনারা বুঝতে পারবেন এমসিকিউ পরীক্ষা কত টাফ হইতে পারে। আপনার কাছে মনে হবে আপনি এমসিকিউ হইলে খুব সহজে পাশ করে ফেলবেন, অথবা আমি চোখ বন্ধ করে পাশ করে ফেলবো, পড়াশোনা করা লাগবে না, এরকম যারা চিন্তা করতেছেন তারা জাস্ট 49তম বিসিএস এর প্রশ্নটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। যেহেতু এখন নতুন সিস্টেম আসতেছে, আগের মতো গণহারে কাউকে সার্টিফিকেট দেওয়া হবে না, সনদ দেওয়া হবে না, যতজন প্রার্থী দরকার ততজনের দ্বিগুণ বা তিনগুণ প্রার্থীকে পাশ করানো হবে, এবং সর্বশেষ ভাইভাতে তাদেরকেই পাশ করানো হবে যাদেরকে সরাসরি নিয়োগ দেওয়া হবে, সরাসরি নিয়োগের সুপারিশ করা হবে। অর্থাৎ আপনার সাবজেক্টে যদি 50 জন হয়, 50 জনকে পাশ করাবে এবং সুপারিশ করবে। যদি আপনার বিষয়ে 100 জন থাকে, 100 জনকে সর্বশেষ কি করবে, ভাইবা পরবর্তী বিষয়ে ভাইভাতে পাশ করাবে 100 জন, এদেরকে সরাসরি নিয়োগ সুপারিশ করবে। এখানে কোনো আর গণবিজ্ঞপ্তি থাকবে না। তো এখন একটা কম্পিটিশন বেড়ে যাবে, প্রশ্নের মান কঠিন হয়ে যাবে। তাহলে প্রশ্নের মান কঠিন হলে কত কঠিন হতে পারে সেটা আপনার 49তম বিসিএস এর প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন। তাহলে আপনারা হেলাফেলা করার সুযোগ নেই যে আমি এমসিকিউ হলে খুব সহজে পাশ করে ফেলব, বরং আপনার রিটেন পরীক্ষা থেকে এমসিকিউ আরো কঠিন হয়। রিটেনে পাশ করা সহজ, রিটেনে আপনি কিছু প্রশ্ন ধারণা থাকলেও আপনি কনসেপ্ট থেকে নিজের মতো করে লিখে আসতে পারেন, কিন্তু এমসিকিউতে এই সুযোগটা পাবেন না। এমসিকিউতে আপনাকে 100% সঠিক উত্তর দিতে হবে, যদি আপনি না পারেন সেখানে আপনার আরো কাট মার্ক হবে, নেগেটিভ মার্কিং হবে। এজন্য আপনারা কিভাবে পড়বেন আমি দেখাই। যারা ব্যবস্থাপনা প্রার্থী আছেন, আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করেন আমার যে নিবন্ধন টাচ অ্যান্ড পাস বইটা আছে এটা এটা পড়বো নাকি বিসিএস ম্যানেজমেন্ট কিউএনএ যে বইটা আছে এটা পড়বো, কোনটা পড়বো। এক্ষেত্রে আমার পরামর্শ আপনার দুইটা বই পড়তে হবে। কেন পড়তে হবে, দুইটা বই আপনাদের উপকারে লাগবে। কিভাবে লাগবে, নিবন্ধন টাচ অ্যান্ড পাস বইটা হচ্ছে রিটেন বেসড, অর্থাৎ এটা রিটেনের জন্য লেখা হয়েছে, কিন্তু আপনাদেরকে এমসিকিউ যদি আপনি পারতে চান আপনাকে রিটেন বেসড প্রিপারেশন নিতে হবে। আপনি শুধু এমসিকিউ মুখস্থ করে পরীক্ষা এমসিকিউ কমন পাবেন না। আপনি আপনি যদি রিটেনের এই বইটা ভালো করে পড়তে পারেন, এখানে প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা টপিকের বেসিক জিনিসগুলো আপনাকে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। যখন আপনি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকবে, আপনি কি করতে পারবেন, আপনি পরীক্ষায় এমসিকিউ ঘুরানো পেছানো যেখান থেকে প্রশ্নগুলো আপনি আনসার করতে পারবেন। কোন বই পড়লে কিভাবে পড়লে সর্বোচ্চ মার্ক পাওয়া যাবে সেই পরামর্শ দেন। 19তম নিবন্ধন এমসিকিউর জন্য কি আপনার স্পেশাল বই আসবে? 19তম নিবন্ধনের জন্য আমি এখন পর্যন্ত কোনো বই আনবো কিনা, যেমন আমার প্রাইভেট ব্যাচে আমি নতুন কোনো বই পড়াচ্ছি না, আমি প্রাইভেট ব্যাচে আমার লিখিত বইটাই পড়াচ্ছি। লিখিত বই থেকে এমসিকিউ কিভাবে হবে সেটা আমি মার্কিং করে দিচ্ছি, দেখাই দিচ্ছি কিভাবে হবে। এরপর বিসিএস এর বইটা পড়াবো। এই দুইটা বই পড়লে আশা করি যথেষ্ট হবে। এখানে আরো কিছু যদি পরবর্তীতে সিলেবাস পরিবর্তন হয়, তাহলেও কোনো টেনশনের কিছু নেই। আমার প্রাইভেট ব্যাচে যারা আছে প্রত্যেককে আমি সিলেবাস যেভাবে হোক, যেভাবে পরিবর্তন হোক, যে অংশটুকু পরিবর্তন হবে সেটা আমি বইয়ের মধ্যে অ্যাড করে দিব, এবং প্রত্যেককে কি করব, এবং প্রত্যেককে আমি পরীক্ষা যে প্যাটার্নে হোক
পরীক্ষা হইতে পারে আপনার 3টা প্যাটার্নে, যে প্যাটার্নে হোক প্রাইভেট ব্যাচের সবাইকে আমি 100% গুছিয়ে তারপরে এক্সাম হলে পাঠাবো। এরপর পরীক্ষায় অনেক সময় আপনি কিছু প্রশ্ন আসবে অনুধাবনমূলক, আপনি বুঝে বুঝে উত্তর দিতে হবে নিবন্ধনে। তবে বিসিএস যতটা কঠিন হয়েছে নিবন্ধনে এতটা কঠিন না হতে পারে, তবে মোটামুটি কঠিন হবে। কেন হবে? কারণ নিবন্ধনে আগের থেকে কম্পিটিশন অনেক বেড়ে যাবে, প্রশ্নের মানও কঠিন হবে, কঠিন দিন দিন হইতেই থাকবে। কারণ এখন যে সিস্টেমে নিবন্ধনটা যাবে, সামনে পরবর্তী নিবন্ধন আমরা 19তম বলি, সিরিয়ালে 19তম পড়ে, কিন্তু আসলে হয়তো ওই যে 19তম এই কথাটা থাকবে না, শিক্ষক নিবন্ধন অথবা প্রভাষক নিবন্ধন, নিয়োগ বিজ্ঞপ্তি এরকম আসতে পারে। তবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে একদম বিস্তারিত জেনে যেতে হবে প্রত্যেকটা টপিকের সিলেবাসে, নিবন্ধনের সিলেবাসে যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিক আপনাকে কি করতে হবে? কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে বুঝে এখন থেকে পড়তে হবে। না হয় আপনি কি করবেন, এই যে বিসিএস এর সার্কুলার যে 2 মাসের মধ্যে পরীক্ষা হয়ে গেছে, এরকম নিবন্ধনের এখন থেকে 2 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, আপনাকে 200 নম্বরের প্রিপারেশন একসাথে নিতে হবে। জেনারেল পার্ট, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, এখান থেকে নিবন্ধনে 100 নাম্বার হবে, পাশাপাশি আপনার নিজের বিষয়ের উপর 100 নাম্বার। তাহলে এজন্য এখন থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে। আগে কি হইতো? আগে এমসিকিউ হইতো, এমসিকিউর পরে আপনি 2 মাস সময় পেতেন রিটেনের, এরপর রিটেনের প্রস্তুতি নিতেন। কিন্তু এখন সেই সুযোগ আর নাই। একসাথে যেহেতু আপনাকে রিটেনের বই প্রিপারেশনও নিতে হবে, অর্থাৎ রিটেনটা আর রিটেনের মতো হবে না, রিটেনটা এমসিকিউ টাইপ হবে। তাহলে এখন দেখেন, এখন আমরা আসি এই যে আমার এই রিটেনের বইটা আপনারা কিভাবে পড়বেন। 19তম নিবন্ধনে যে বইটা আপনারা নিয়েছেন, যারা যারা নিয়েছেন তারা এই বইটা কিভাবে পড়বেন এটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে কিভাবে প্রশ্ন হবে, জাস্ট আপনি এভাবে যদি বুঝে বুঝে বইটা শেষ করতে পারেন, এখান থেকে আপনার 50 থেকে 60% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো সিলেবাস পরিবর্তন না হয় তাহলে আরো বেশি কমপ্লিট হবে, ধরেন 70-80% আপনার কমপ্লিট হয়ে যাবে। স্কুল কলেজ দুইটা বিষয় আমি আজকে দেখাবো। দেখেন, আমরা সিলেবাসটা দেখি। 19তম নিবন্ধনে অর্থাৎ পরবর্তী নিবন্ধনে এখন পর্যন্ত আপনাদের নিবন্ধনের সর্বশেষ সিলেবাস হচ্ছে এই কলেজ পর্যায়ে ব্যবস্থাপনার সিলেবাস হচ্ছে বিজনেস অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, ডিফারেন্ট ফর্ম অফ বিজনেস, লিগ্যাল অ্যাসপেক্ট ইন বিজনেস, অ্যাসিস্ট্যান্স টু ফার্দারেন্স অফ বিজনেস, বিজনেস ইথিক্স অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটিস, basic concept of management, planning and organizing, staffing and leading, pressure, motivation and modern communication in business, controlling। দেখেন সিলেবাসটা আপনারা একটু ভালো করে দেখেন। বিসিএস এর সিলেবাস এবং নিবন্ধন সিলেবাসের মধ্যে কিছুটা পার্থক্য আছে। বিসিএস এর সিলেবাসে আপনি নিবন্ধনের কোন কোন টপিকগুলো পাবেন, নিবন্ধনের এই কন্ট্রোলিং টপিক পাবেন, তারপর মোটিভেশন অ্যান্ড মডার্ন কমিউনিকেশনটা পাবেন, এরপর স্টাফিং অ্যান্ড লিডিং পাবেন, প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং পাবেন, বেসিক কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট পাবেন, বিজনেস ইথিক্স অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। অর্থাৎ এই 5টা ইউনিট নিবন্ধন এবং বিসিএস দুইটাতেই আছে। তার মানে এই 5টা ইউনিট যদি আপনারা আমার বিসিএস ম্যানেজমেন্ট কিউএনএ যে বইটা আছে, বিসিএস ম্যানেজমেন্ট কিউএনএ যে বইটা আছে এটা পড়লে নিবন্ধনের জন্য এনাফ। অর্থাৎ এই 5টা টপিক আপনি সেখান থেকে কভার করতে পারবেন। এরপর বিজনেস অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, ডিফারেন্ট ফর্ম অফ বিজনেস, এখান থেকে কোম্পানি সংগঠনের যে পার্টটুকু আছে এটা আপনি বিসিএস ম্যানেজমেন্ট কিউএনএ সেই বই থেকে কভার করতে পারেন। তার মানে এখানে আপনার 6টা টপিক নিবন্ধনের বর্তমানের 6টা টপিক সেখানে কভার করবে। এরপর বিজনেস অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, লিগ্যাল অ্যাসপেক্ট ইন বিজনেস, অ্যাসিস্ট্যান্স টু ফার্দারেন্স অফ বিজনেস, এই 3টা টপিক, জাস্ট এই 3-4টা টপিক আপনাকে রিটেন বইয়ের যে তথ্যগুলো এখানে দিলাম এখান থেকে আপনি পরীক্ষা কমন আশা করি পেয়ে যাবেন। তাহলে দেখেন এবার এই দুইটা বই যদি আপনি পড়েন এখান থেকে আপনার কিভাবে প্রিপারেশনটা কভার হবে, নিবন্ধনের রিটেন বইটা থেকে আপনি কিভাবে পড়বেন এটা আমি আপনাকে একটু দেখাই। আচ্ছা, এর আগে আপনাদেরকে বলি 3টা প্যাটার্ন আমি বলছি আপনাদের পরীক্ষা হইতে পারে। সেই 3টা প্যাটার্ন কি? একটা প্যাটার্ন হচ্ছে আগে যেভাবে হয়তো রিটেন পরীক্ষা এই যে এরকম রিটেন, এইভাবে হওয়ার সম্ভাবনা বর্তমানে নাই। এরপর দ্বিতীয়ত আরেকটা প্যাটার্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেভাবে হয়, কিছু এমসিকিউ 70 নাম্বার এমসিকিউ 30 নাম্বার রিটেন, এরকম ওইভাবে হওয়ার সম্ভাবনা নাই। আপনাদের পরীক্ষা হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে 49তম বিসিএস কে ফলো করেন,
49তম বিসিএস এ যেভাবে প্রশ্ন হয়েছে সেম এই প্যাটার্নে আপনাদের প্রশ্ন হইতে পারে কোন পরীক্ষায়? 19তম নিবন্ধন পরীক্ষায়। আচ্ছা, এখন আমরা দেখি পরীক্ষা আপনি রিটেন পরীক্ষা এমসিকিউ পরীক্ষার জন্য এমসিকিউ গুলো পরীক্ষার জন্য আপনি আমার যে বইটা যারা নিয়েছেন তারা এভাবে মার্ক করে করে পড়বেন। এখানে আমি মার্ক করে দিচ্ছি যেভাবে, এভাবে প্রত্যেকটা লাইন বা লাইন আপনি পরীক্ষায় মার্ক করে পড়বেন। আপনি এখান থেকেই প্রচুর প্রশ্ন আপনি এই বই থেকেও কমন পাবেন। ফাতেমা লুবনা, আসসালামু আলাইকুম স্যার। এক্সাম এমসিকিউ হলে আমরা এইচএসসি ব্যবস্থাপনা নীতিমালা এবং বিবিএর ব্যবস্থাপনা নীতিমালা বই দুটো বেসিক থেকে পড়লে কেমন হবে? পরীক্ষা এমসিকিউ আমি বলছি আপনাদের, যদি যারা যারা আমি বলি যাদের কাছে আমার বই নেই তারা কি পড়বেন? তারা ইন্টারমিডিয়েটের 2টা বই পড়বেন। ইন্টারের 2টা বই, ব্যবস্থাপনা প্রথম পত্র দ্বিতীয় পত্র। এরপর অনার্সের কিছু বই আছে, আপনাকে অনার্সের সবগুলো বই থেকে, অর্থাৎ যে বই যেই টপিকে পাবেন সেখান থেকে পড়তে হবে। এরপর মাস্টার্সের বই থেকেও প্রশ্ন পড়তে হবে। আপনি দেখেন এই বিসিএস এর 49তম বিসিএস এর প্রশ্নটা দেখেন, এমসিকিউ প্রশ্ন হয়েছে ব্যবস্থাপনা, অনেকগুলো প্রশ্ন আপনি ইন্টারের বইতে পাবেন না। আবার অনেকগুলো প্রশ্ন অনার্সের বিভিন্ন বইতে পাবেন, বিভিন্ন ভার্সিটির বইতে, বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিভিন্ন মিক্সার বই আপনাকে পড়তে হবে। এখন যারা আমার বইগুলো নিচ্ছেন এখানে আপনারা একটা গুছানো প্রিপারেশন পাচ্ছেন। বিসিএস ম্যানেজমেন্ট কিউএনএ বইতে আপনি মোটামুটি একটা গুছানো প্রিপারেশনটা পাবেন। এটার মধ্যে আপনাদের কষ্টটা কমে যাবে। আর যারা পার্সোনালি পড়বেন, পার্সোনালি পড়তে পারেন, আমার বই যে পড়তে হবে এমন কোনো কথা নেই। বাজার অনেক বই আছে, সেগুলোও পড়তে পারেন। তবে সবচেয়ে বেস্ট হয় আপনি ইন্টারমিডিয়েটের বইটা পড়েন। ইন্টারের বই, অনার্সের বই, মাস্টার্সের বই, সবগুলো বই আপনি পড়েন। সবচেয়ে ভালো হয় যদি বিভিন্ন কয়েকটা রাইটারের বই কালেকশন করতে পারেন। যদি কয়েকটা রাইটারের বই কালেকশন করতে পারেন, আপনি সেখান থেকে নোট করে পড়তে পারেন গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হয়। 49তম বইটা দিয়ে কাভার হবে, 49তম বইটা দিয়ে কাভার হবে 5 থেকে 6টা টপিক। নিবন্ধনে 5-6টা টপিক আছে যেগুলো বিসিএস এ নাই। এগুলো আপনাকে এই পার্সোনালি যে কোনো বই থেকে পড়তে হবে, অথবা আমার নিবন্ধন টাস এন্ড পাস নিবন্ধনে যে রিটেন বইটা আছে এই বইটা থেকে আপনি পড়তে পারেন। বইটা বাইরে দেওয়ার ব্যবস্থা করা, আচ্ছা বইটা বাইরে দেওয়ার বিষয়ে আমি চিন্তা ভাবনা করতেছি, দেখি আপনারা অনেকেই বইটা বাইরের লোকজন বইটা নিতে চাচ্ছেন, কিন্তু আসলে 49তম বিসিএস আমি বইটা বাইরে কেন দিই নাই, সেটা হচ্ছে কারণ বইটা আমি যখন লেখা শুরু করি, যখন সার্কুলার হয় তখনই আমি বইটা লেখা শুরু করি। এখন দেখেন আমি তখন বইটা শুরু করলে 1 সপ্তাহের মধ্যে আমি জানি যে 2 সপ্তাহ কি 3 সপ্তাহ আমি বইটা কমপ্লিট করতে পারবো না। কারণ আমার যতগুলো বই আমি লিখেছি, আমার বইগুলো আমি যে প্যাটার্ন যেভাবে রেডি করতে চাই, যেভাবে আমি গুছানোর চেষ্টা করি, আমার এই 1-1.5 মাস 2 মাসও লাগতে পারে। এই জন্য আমি কাউকে তখন বইটা বাইরে দিতে পারিনি বা দেওয়ার সুযোগও ছিল না। কারণ আমি বাইরে কিভাবে দিব, আমি জানি এগুলো বাইরে দেওয়া সম্ভব না। এজন্য আমি কি করেছি, যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হয়েছে, কারণ তাদেরকে যদি আমি প্রাইভেট ব্যাচে, আমার তো স্লাইড রেডি থাকবে, এখান থেকে আমি পড়াইতে পড়াইতে এই বইটা কভার করতে পারবো। কিন্তু যারা বই নিবে তারা তো আর 1 মাস 1.5 মাস 2 মাস ওয়েট করে বই নিলে এটা তো তাদের জন্য ঠিক হবে না। এজন্য আমি তাদেরকে আশা ভরসা দিয়ে এই একটা কি বলে না যে বই মূলা ঝুলানো অবস্থায় আমি তাদেরকে রাখতে চাই নাই, তারা অন্যান্য বই পড়ুক। টপিক ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার বিকল্প নাই। অবশ্যই প্রত্যেকটা টপিক ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং বিস্তারিত পড়তে হবে। বিস্তারিত না পড়ে যারা শুধু এমসিকিউ মুখস্থ করবেন, আপনারা পরীক্ষার হলে বিপদে পড়বেন। স্যার নিবন্ধন আছেন ফাতিমা লুবনা, আপনার বইটা পাবেন আগামীকাল পাবেন। আপনার বই চলে গেছে, আপনার বইটা আশা করি আগামীকাল অথবা পরশু পাবেন। আশা করি আগামীকালের মধ্যে পেতে পারেন, আগামীকাল পাওয়ার সম্ভাবনা বেশি। ধরেন রিটেন পরীক্ষা যদি আপনাদের হইতো, আপনাদের এই রিটেন বইটা 19তম জন্য রিটেন বইটা আমি এমনভাবে লিখছিলাম, এটা আপনাদের জন্য একটা কি পরিমাণ যে একটা আশীর্বাদ হইতো যদি রিটেন পরীক্ষা আগের মতো হইতো। এই বইটাতে আমি আপনাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারতাম যে এখান থেকে এই বইয়ের বাইরে একটা লাইন আপনাকে কোথাও পড়তে হবে না। জাস্ট আমার এই রিটেন বইটা থেকে আপনি 100-এর মধ্যে সর্বোচ্চ নাম্বার তুলতে পারবেন। এইভাবে এই বইটা আমি রেডি করছিলাম। কিন্তু এখন যেহেতু
সিস্টেমটা পরিবর্তন হয়ে গেছে, কিছুই করার নাই। এখন এখান থেকে আপনি এমসিকিউ গুলো কিভাবে আসবে, কোথা থেকে আসবে, সেগুলো আমি আপনাকে দেখাই। তবে এই দুইটা বই রিটেনের ক্লাস এন্ড পাস, স্কুল কলেজ রিটেন যারা নিয়েছেন, এগুলো আপনাদের যদি এমসিকিউ হয় তারপরেও এখান থেকে প্রশ্ন হবে, এবং এটা আর কোথায় কাজে লাগবে, কারণ আপনি তো এমসিকিউ দিয়ে শিক্ষকতা করবেন, কিন্তু আপনাকে তো শিক্ষকতা করতে হবে ব্যবস্থাপনার উপরে, আপনাকে শিক্ষকতা করতে হবে স্কুল পর্যায়ে হিসাব বিজ্ঞান, ব্যবসায় পরিস্থিতি, বাণিজ্যিক ভূগোল, এগুলো পড়াইতে হবে। তো সেক্ষেত্রে আপনার কাজে লাগবে আপনার এখানে হিসাব বিজ্ঞানের অংশটুকু, পার্টটুকু যেভাবে গুছিয়ে দেওয়া হয়েছে, আপনি শিক্ষকতা টিচিং প্রফেশনের জন্য সেখানে আপনার কাজে লাগবে, ওইখানে আপনি কাজে লাগাইতে পারবেন। আপনি এই বইয়ের হেল্প নিয়ে আপনি খুব ভালোভাবে আপনার ক্লাসে আপনি কি করতে পারবেন, ক্লাসগুলো নিতে পারবেন, এইভাবে বইটি রেডি করার। এরপর আমার বইটা আপনাদেরকে 49-এর বইটা অনেককে না দেওয়ার আমার আরো একটা কারণ আছে। কারণ কিছু কিছু মহাবিজ্ঞানী ছিল, আমি যখন কোর্স চালু করছিলাম তখন তারা বিভিন্নভাবে খুব, মানে কি বলে, বিদ্রুপাত্মক, ব্যঙ্গাত্মক ভাবে বলি, যেটাই বলি, বিভিন্ন ভাবে তারা নানা ভাবে বাজে মন্তব্য করছিল, যে ব্যবস্থাপনা আবার পড়া লাগে নাকি, এটা 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 কোনো কোর্সের কিছু আছে নাকি, এটা পড়তে হয় নাকি, এটা চোখ বন্ধ করলে পাশ করা যায়, সারা বছর না পড়লেও এখানে পাশ করা যায়। এখন আশা করি তারা এই যে 49-এর প্রশ্নটা দেখার পর তারা আসলে হাড়ে হাড়ে টের পাইছে ব্যবস্থাপনা কি জিনিস। তারা মনে করছিল আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফিয়ল, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেইলর, এটা জানা মানে হচ্ছে আমি ব্যবস্থাপনার বস হয়ে গেছি, এটা তারা মনে করছিল। কিন্তু ব্যবস্থাপনা যে কোথা থেকে প্রশ্ন হইতে পারে, কিভাবে প্রশ্ন হইতে পারে, কোন লেভেলের নলেজ দরকার, এটা তারা কল্পনা করতে পারে নাই। আশা করি তারা বুঝতে পারছে এবং খুব ভালোভাবে একটা ধরা তারা খাইছে। অনেকের এই রকম মন্তব্যের কারণে আমি বইটা বাইরে শেষ মুহূর্তে অনেকে চেষ্টা করছেন এর জন্য, কিন্তু আমি তাদেরকে দিই নাই। অনার্স চতুর্থ বর্ষের এক্সাম দিয়ে বসে আছি, 19তম নিবন্ধন কি পাবো নাকি রেজাল্টের আগে সার্কুলার হয়ে যাবে? সার্কুলার হবে এই বছরের মধ্যে হবে। ধরেন এখন কি মাস, অক্টোবর হইতে পারে অথবা নভেম্বর হইতে পারে। আচ্ছা, এখন আমি আসি আপনাদের, এই যে দেখেন, যদি রিটেন পরীক্ষা হইতো, রিটেন পরীক্ষা হইলে আমি আপনাদেরকে জাস্ট এখানে কি দিলাম, একটা সুপার শর্ট সাজেশন দিলাম। রিটেন পরীক্ষা 19তম নিবন্ধন যদি আপনাদের রিটেন হইতো, আগের মতো রিটেন হইলে এখানে আমি যে সাজেশনটা দিলাম, এখান থেকে আপনি ধরেন 99%-এর যে প্রশ্নগুলো দিলাম, জাস্ট প্রত্যেকটা টপিক থেকে দুইটা করে প্রশ্ন দিয়েছি, জাস্ট প্রত্যেকটা টপিক থেকে দুইটা করে প্রশ্ন, শর্ট সাজেশন, সুপার শর্ট সাজেশন দিয়েছি। এখান থেকে আপনি মোটামুটি 40-50 নাম্বার এখান থেকে কমন পেয়ে যেতেন। এরপর বাকি যে আরেকটা শর্ট সাজেশন দিয়েছি, প্রত্যেকটা অধ্যায়ে শর্ট সাজেশন দেওয়া আছে, এখান থেকেও আপনি পুরো 100% কমন পাইতেন। যেমন 18তম নিবন্ধন পরীক্ষায় আমার বইতেই লেখা আছে, আপনারা পাবেন, 18তম নিবন্ধন পরীক্ষায় কমন পড়ছে স্কুল পর্যায়ে সম্ভবত 94 অথবা 96, আর কলেজ পর্যায়ে পড়ছে সম্ভবত 92 নাম্বার হুবহু কমন পড়ছে। তাহলে রিটেন হলে আপনাদের জন্য অনেক সহজ হতো, যেহেতু এমসিকিউ এখন আরো বেশি পড়তে হবে। এখন আমরা আসি, স্কুল হোক কলেজ হোক, এই টপিকটা আপনাদের সবার আছে। স্কুল পর্যায়েও এই টপিক থেকে প্রশ্ন হবে, কলেজেও এখান থেকে প্রশ্ন হইতে পারে যদি সিলেবাস পরিবর্তন না হয়। অর্থাৎ ব্যবসায় পরিবেশ সিলেবাস অপরিবর্তিত যদি থাকে, এখান থেকে স্কুলেও প্রশ্ন হবে, কলেজ নিবন্ধনেও প্রশ্ন হবে। এই টপিক থেকে যদি সিলেবাস পরিবর্তন হয়, তখন আমি আপনাদেরকে ওই টপিকগুলোর উপরে স্পেশালি আপনি নোট করে দিব, অথবা বইয়ের মধ্যে সংযোজন করে দিব, কারেকশন করে দিব। এখন দেখেন, এটা রিটেনের জন্য করা। দেখেন এখানে রিটেনের বইতে আমি কি করছি, আপনাদের প্রত্যেকটা প্রশ্ন, ব্যবসায়ের সংজ্ঞা, এটা পরীক্ষায় যদি রিটেন হইতো 2 থেকে 3 মার্কের জন্য আসতো,
3 মার্কের জন্য আসলে আপনি কতটুকু লিখবেন, কত পৃষ্ঠা লিখবেন, এইটাও আপনি লিখে দিয়েছি। পরীক্ষা 2 নম্বরের জন্য এত মিনিট, 3.5 মিনিটে 1 পৃষ্ঠা, 3 নম্বরের জন্য 5 মিনিটে 1.5 পৃষ্ঠা, উত্তর লিখে শেষ করবেন। প্রয়োজনে অনুসারে কিছু লাইন নিজের ভাষায় সংযোজন বিয়োজন করবেন। দেখেন, এভাবে সাজানো গুছানো একটা বই যদি আপনি পাইতেন, নিবন্ধন পরীক্ষা আপনি চোখ বন্ধ করে পাশ করতে পারতেন, এটা কোনো সন্দেহ নেই। যদি নিবন্ধন পরীক্ষাটা রিটেন ভাবে হইতো, যেহেতু এখন হচ্ছে না, এটা আপনার জন্য একটু টাফ হয়ে গেল। তাহলে পরীক্ষায় এখন 19তম থেকে এমসিকিউ, এই রিটেন বই থেকে আপনারা কোন জিনিসগুলো পড়বেন? প্রথম কথা হচ্ছে যে সংজ্ঞাগুলো আছে এই সংজ্ঞাগুলো পড়বেন। এই যে ববসনের সংজ্ঞা, তারপর গ্লস এন্ড বেকারের সংজ্ঞা, বিভিন্ন বিষয়ের যে পুরো বইতে যতগুলো সংজ্ঞা আছে সবগুলো সংজ্ঞা আপনাকে জানতে হবে। সংজ্ঞা থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। এরপর দেখেন, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে কি বলে? ব্যবসায় বলে। এই লাইনগুলো আপনি আন্ডারলাইন করে করে পড়বেন। আন্ডারলাইন করার সময় আপনি কলম নিয়ে বসবেন অথবা হাইলাইটার নিয়ে বসবেন। যে তথ্যগুলো আপনি পারেন সেগুলো আগে পুরো বই থেকে মার্ক করে ফেলবেন। এগুলো আপনারা পড়ার দরকার নেই, জাস্ট পরীক্ষার আগে রিভিশন করবেন। এরপর এরপর দেখেন, আপনি আরেকটা কালার দিয়ে মার্ক করবেন যে তথ্যগুলো আপনি জানেন না, নতুন মনে হচ্ছে, কনফিউশন, এগুলো আপনি মার্ক করবেন অন্য একটা কালার দিয়ে, সেগুলো আপনি বারবার রিভিশন করবেন। তাহলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আমি আপনাদেরকে এখানে মার্ক করে দিই, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে কি বলে? ব্যবসা বলে। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপর ধরেন, ব্যবসায় হলো উৎপাদন, বন্টন এবং উৎপাদন ও বন্টনের সহায়ক কার্যাবলী। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ হইলে এখান থেকে এমসিকিউ হইতে পারে। ব্যবসায় হলো উৎপাদন, বন্টন এবং উৎপাদন ও বন্টনের সহায়ক কার্যাবলী। এরপর পরীক্ষায় প্রশ্ন হইতে পারে, পণ্য সামগ্রী, সেবা, মতাদর্শের উৎপাদন ও বন্টন সংক্রান্ত যে সকল মানবীয় কাজ মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, এদের সবগুলোকেই ব্যবসায় বলে বা ব্যবসার অন্তর্ভুক্ত। কথাটি কে বলেছেন অথবা উক্তিটি কার, এটা পরীক্ষায় এভাবে জিজ্ঞেস করতে পারে। এরপর দেখেন, পরীক্ষায় প্রশ্ন হবে নিচের কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য? নিচের কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য? তাহলে ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি, এটি যদি আপনাকে জানতে হয়, তার মানে ব্যবসায়ের বৈশিষ্ট্য সবগুলো আপনাকে মনে রাখতে হবে। এখানে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি? পরীক্ষা আপনাকে দিবে ঝুঁকি গ্রহণ, অথবা অপশন থাকতে পারে মূলধন সংস্থান, অথবা অপশন থাকতে পারে সম্পদ আহরণ। তার মানে যতগুলো বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে মুখস্থ রাখতে হবে। আগে কি হইতো? রিটেন হইলে কি হইতো? রিটেন হইলে আপনার এখানে পয়েন্ট মুখস্থ করার দরকার, আপনি যে কটা মুখস্থ রাখতে পারেন পরীক্ষায় আপনি সেই কটা নিজের মতো করে বানিয়ে লিখতে পারতেন। কিন্তু এখন এখানে যেহেতু স্পেসিফিক আপনাকে আনসার করবে, প্রশ্ন করবে, স্পেসিফিক উত্তর দিতে হবে। তাহলে ব্যবসার বৈশিষ্ট্য কি কি, প্রত্যেকটা পয়েন্টগুলো আপনি মুখস্থ করে ফেলবেন। এরপর দেখেন, পয়েন্টের ভিতর থেকে পরীক্ষা প্রশ্ন হবে, ব্যবসায়ের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জন। তাহলে পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন হইতে পারে, ব্যবসায়ের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য কোনটি? ব্যবসায়ের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য কোনটি? তাহলে এটা কি? এটা হচ্ছে মুনাফা অর্জন। এরপর দেখেন, পরীক্ষায় প্রশ্ন হইতে পারে, কোনটি ব্যবসায়ের উদ্দেশ্য নয়? কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়? তাহলে কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয় এটা জানতে হলে আপনাকে কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য এগুলো জানতে হবে। এরপর দেখেন, পরীক্ষা আপনাকে এমসিকিউ প্রশ্ন করবে ব্যবসায়ের কার্যাবলীর থেকে। ধরুন যদি প্রশ্ন হয় নিচের কোনটি ব্যবসায়ের কাজ, অথবা নিচের কোনটি ব্যবসায়ের কাজ নয়, পরীক্ষা প্রশ্ন হবে নিচের কোনটি ব্যবসায়ের কার্যাবলীর আওতাভুক্ত। তাহলে তার মানে আপনাকে সবগুলো বিষয় জানতে হবে, ব্যবসায়ের কাজ কি কি, ব্যবসায়ের যে কাজগুলো হয় এগুলো সব আপনাকে জানতে হবে। প্রত্যেকটা পয়েন্ট আপনাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। প্রত্যেকটা পয়েন্ট আপনাকে জানতে হবে। কারণ আপনি যদি এই পয়েন্টগুলো না জানা থাকে আপনি পরীক্ষাতে আনসার করতে পারবেন না যে এটা ব্যবসায়ের কাজ। এখন আপনাকে প্রশ্ন করা হলো নিচের কোনটি ব্যবসায়ের কার্যাবলী, ওখানে দেওয়া আছে ওই পূর্বানুমান। তো আপনি পূর্বানুমান কি ব্যবসায়ের কার্যাবলীর মধ্যে পড়ে? আপনাকে তো এটা জানতে হবে। আপনি দেখবেন পরীক্ষা যদি দেখেন এই পয়েন্টগুলো থাকে, ব্যবসায়ের কাজের মধ্যে কি কি পড়বে? ব্যবসায়ের কাজের মধ্যে থাকবে পণ্য উৎপাদন, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, অর্থ সংস্থান, পরিবহন, গুদামজাতকরণ, ঝুঁকি গ্রহণ ও বীমা, বিজ্ঞাপন ও প্রচার, হিসাব রক্ষণ এবং বাজার গবেষণা এবং উন্নয়ন। এগুলো হবে ব্যবসায়ের কাজের অন্তর্ভুক্ত। এর বাইরে যদি কোনো অপশন থাকে এটা হবে ব্যবসায়ের কার্যাবলীর অন্তর্ভুক্ত নয়। এখন দেখেন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ হচ্ছে এটা, ব্যবসায়ের সকল কার্যাবলীর মধ্যে প্রথম ও প্রধান কাজ হলো উৎপাদন।
তাহলে পরীক্ষায় প্রশ্ন হইতে পারে ব্যবসায়ের সকল কার্যাবলীর মধ্যে প্রথম ও প্রধান কাজ কোনটি। তা আপনাকে জানতে হবে প্রধান কাজ কোনটি, উৎপাদন। এখন দেখেন, আপনি যদি রিটেনটা না পড়েন, এই এতগুলো ইনফরমেশনকে আপনি জানতে পারবেন? আপনার বেসিক কি ক্লিয়ার হবে? তাহলে এখানে আপনার একসাথে দেখেন কতগুলো এমসিকিউ একসাথে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আপনার অসংখ্য এমসিকিউ শিখা হয়ে যাবে। এইভাবে মার্ক করে করে আপনি পড়বেন। এরপর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, ধরেন পরীক্ষা প্রশ্ন আসতে পারে এখান থেকে, বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর করাকে বিক্রয় বলে। পরীক্ষা বলতে পারে বিক্রয় কি, অথবা এভাবে বলবে বিনিময়ে পণ্যের, অর্থের বিনিময়, কিসের বিনিময়? অর্থের বিনিময়। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর করাকে কি বলে? বিক্রয় বলে। অথবা প্রশ্নটা এভাবে হইতে পারে, কিসের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর করাকে বিক্রয় বলে? অর্থের বিনিময়। যদি এভাবেও প্রশ্ন করে বিক্রয় কাকে বলে, তখন আপনি অপশনে দেখবেন অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর করাকে বিক্রয় বলে, এটা আছে কিনা। যদি এভাবে না আসে, বলতে পারে অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা কি ড্যাশ করাকে বিক্রয় বলে, কি করাকে? মালিকানা হস্তান্তর করাকে। তাহলে এগুলো আপনি যদি এভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে বুঝে পড়েন, এখান থেকে পরীক্ষা আপনি এমসিকিউ কমন পাবেন। তাহলে প্রত্যেকটা পয়েন্ট আপনারা কি করবেন? মুখস্থ করে ফেলবেন, এভাবে শিখে ফেলবেন। এরপর দেখেন, এই উপর যে কাজগুলো আছে এগুলো ছাড়াও আধুনিক ব্যবসায় আরো অনেকগুলো কাজ করতে হয়। তাহলে পরীক্ষা আপনাদেরকে প্রশ্ন করবে আধুনিক ব্যবসায়ের কার্যাবলী কোনটি, আধুনিক ব্যবসায়ের কার্যাবলীর আওতাভুক্ত নিচের কোনটি। তাহলে কোনটি আপনাকে এগুলো মনে রাখতে হবে। আধুনিক ব্যবসায়ের কার্যাবলীর সাথে সম্পৃক্ত হচ্ছে প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মজুত সংরক্ষণ, মোড়কীকরণ, যোগাযোগ রক্ষা, প্রত্যক্ষ সেবাদান, বিশেষজ্ঞদের নিকট পরামর্শ গ্রহণ। এগুলো হচ্ছে আধুনিক ব্যবসায়ের কার্যাবলীর অন্তর্ভুক্ত। এরপর আসেন ব্যবসায়ের আওতা থেকে। ব্যবসায়ের আওতা থেকেও পরীক্ষা প্রশ্ন হইতে পারে, স্কুলেও হইতে পারে, কলেজও হইতে পারে। যদি সিলেবাস পরিবর্তন না হয়, স্কুল কলেজ দুই ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন হবে। তাহলে এখান থেকে আপনাকে এগুলো কি করতে হবে? জানা থাকতে হবে। দেখেন, ব্যবসায়ের আওতা, পরীক্ষা আপনাকে প্রশ্ন করবে নিচের কোনটি ব্যবসায়ের আওতার মধ্যে পড়ে অথবা ব্যবসায়ের আওতাভুক্ত। তাহলে ব্যবসায়ের আওতার মধ্যে কি আসে? ব্যবসায়ের আওতার মধ্যে চারটা জিনিস। একটা হচ্ছে শিল্প, বাণিজ্য, সহায়ক কার্যাবলী, প্রত্যক্ষ সেবা। আবার এখানের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে এখানে মনে রাখতে হবে। দেখেন, এখান থেকে পরীক্ষা অবশ্যই প্রশ্ন হবে, স্কুল পর্যায়ে হবে, কলেজ পর্যায়ে হবে, সিলেবাস যদি এই সিলেবাসটা থাকে। তাহলে পরীক্ষা এখান থেকে কিভাবে প্রশ্ন হবে? বলবে নিচের কোনটি শিল্প, নিচের কোনটি শিল্প, নিচের কোনটি বাণিজ্যের আওতাভুক্ত, নিচের কোনটি ব্যবসায়ের সহায়ক কার্যাবলী, নিচের কোনটি প্রত্যক্ষ সেবা কর্ম। তাহলে এগুলো আপনাকে জানতে হবে। তাহলে এখান থেকে আপনাকে জানতে হবে শিল্প কি কি, শিল্পের মধ্যে শিল্পের আওতায় পড়বে কি কি। শিল্পের আওতায় পড়বে প্রজনন, নিষ্কাশন, উৎপাদন, নির্মাণ, উৎপাদন, সেবা পরিবেশক। এবং বাণিজ্যের মধ্যে কি কি থাকবে? বাণিজ্যের মধ্যে থাকবে পণ্য বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, বীমা, ব্যাংকিং। এরপর ব্যবসায়ের সহায়ক কার্যাবলী কি কি? পণ্য গবেষণা, বাজার গবেষণা, কৌশল উদ্ভাবন। প্রত্যক্ষ সেবা কর্ম কি? ক্লিনিক, ল ফার্ম, প্রকৌশলী ফার্ম। দেখেন, এগুলো যদি আপনি জানেন, এগুলো হচ্ছে আপনার বেসিক। এগুলো যদি আপনি জানেন, পরীক্ষায় ঘুরানো পেছানো প্রশ্ন হইলেও আপনি আনসার করতে পারবেন। ঘুরানো পেছানো কিভাবে হইতে পারে? 49তম বিসিএসে এরকম অনেকগুলো টার্ম দেওয়া হয়েছে, যেখানে একটা ঘটনা তুলে ধরা হয়েছে। এই ঘটনা থেকে আপনাকে একটা উত্তর বের করতে হবে। অর্থাৎ এখানে একটা প্রেক্ষাপট বলা থাকবে। আপনাকে বলল, ধরেন এখানে যুক্ত আছে এখন কে, ধরেন মুক্তা যুক্ত আছে। তো এখন পরীক্ষা আপনাকে একটা প্রশ্ন করলো এরকম, মুক্তা কি করলো? মুক্তা একটা ক্লিনিক, মুক্তা ক্লিনিক নামে একটি নতুন বিজনেস শুরু করলেন, অথবা মুক্তা ক্লিনিক নামে একটি সেবা শুরু করলেন। এক্ষেত্রে মুক্তা ক্লিনিক এটা ব্যবসায়ের কোন ধরনের আওতাভুক্ত, কোন ধরনের সেবা, এটি কোন ধরনের সেবা। তাহলে এখানে মুক্তা ক্লিনিক, যে যদি প্রশ্নে বলা হয় মুক্তা ক্লিনিক কোন ধরনের সেবা মুক্তা এখানে প্রদান করবেন, তাহলে এটা কোন ধরনের সেবা? প্রত্যক্ষ সেবা। এটি একটি প্রত্যক্ষ সেবা, এটা আপনাকে বুঝতে হবে। এরপর যদি আপনাকে বলা হয়, ধরেন এরপর মুক্তা ক্লিনিকের যতগুলো, রেজাউল করিম, রেজাউল ইসলাম সোহাগ স্যার, এমসিকিউ টাইপ বই কি করবেন? এমসিকিউ টাইপ বই আপাতত
যদি সিলেবাস পরিবর্তন হয় তখন দেখা যাবে, সিলেবাস যদি পরিবর্তন না হয় এই বইটাই থাকবে এখান থেকে, এবং বিসিএস ম্যানেজমেন্ট কিউএনএ এই দুইটা বই থেকে পড়লে আপনাদের প্রিপারেশন কভার করে ফেলবে, এর বাইরে আর কিছু লাগবে না। যদি পরীক্ষায় প্রশ্ন করা হয়, ধরেন আপনার একটা কোম্পানি আছে, আপনার একটা পরীক্ষা আপনাকে একটা কথা এ দেওয়া হলো, টার্ম দেওয়া হলো, আপনার একটা কোম্পানি আপনি খুললেন, এক্ষেত্রে আপনি বাজার গবেষণার জন্য কি করলেন, বাজার গবেষণার জন্য দুজন বিশেষজ্ঞ নিয়োগ দিলেন, এক্সপার্ট নিয়োগ দিলেন। তাহলে আপনাকে পরীক্ষায় প্রশ্ন করবে অমুক ব্যক্তির, এই ব্যক্তির বাজার গবেষণার কাজটি ব্যবসায়ের কোন ধরনের কাজ অথবা কোন ধরনের কাজের আওতাভুক্ত। এখন আপনাকে এটা অনুধাবন করতে হবে। তাহলে তিনি যদি বাজার গবেষণার জন্য কোনো নিয়োগ দেন, বাজার গবেষণা যে কাজটা করবেন এটি ব্যবসায়ের একটি সহায়ক কার্যাবলী। যদি আপনি পণ্য গবেষণার কথা বলে তাহলে এটাও ব্যবসায়ের সহায়ক কার্যাবলী। যদি কৌশল উদ্ভাবনের কথা বলে এটাও ব্যবসায়ের একটা কার্যাবলী। তার মানে প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, বুঝে বুঝে যদি এভাবে পড়েন, পরীক্ষায় যেভাবে প্রশ্ন হোক আপনাকে, আপনি আনসার করতে পারবেন। আচ্ছা, তাহলে এভাবে করে আপনারা কি করবেন, যারা যারা এই বইটি নিয়েছেন তারা এভাবে করে প্রত্যেকটি পয়েন্ট এভাবে বুঝে বুঝে পড়বেন। এই যে দেখেন এখানে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো সহ পড়বেন। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন, পরীক্ষা আপনাকে বলতে পারে যে শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলে। তাহলে পরীক্ষা আপনাকে বলবে যে শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে কি বলে, অথবা তাকে কি শিল্প বলে। তার মানে আপনাকে এটা সংজ্ঞাটা জানতে হবে। এরপর পরীক্ষা প্রশ্ন হবে নার্সারি কোন শিল্পের অন্তর্ভুক্ত। নার্সারি হচ্ছে প্রজনন শিল্পের আওতাভুক্ত। তাহলে যদি আপনাকে বলে, আপনাকে একটা প্রেক্ষাপট দেয়া হলো, আপনাকে একটা ঘটনা তুলে দিবে, বলবে জনাব হাসান একটি হাঁস মুরগির খামার কি করলেন, চালু করলেন, হাঁস মুরগির খামার নিয়ে ব্যবসা শুরু করলেন। তার এখানে হাঁস মুরগির খামার নিয়ে যে তিনি ব্যবসা করতেছেন, এই হাঁস মুরগির খামারের তিনি কোন শিল্পের ব্যবসায় জড়িত, তিনি কোন শিল্পের আওতাভুক্ত হবেন, তিনি প্রজনন শিল্পের আওতাভুক্ত হবেন। যদি কখনো আপনাদেরকে কি বলা হয়, মৎস্য শিকারের কথা বলা হয়, মৎস্য শিকারের ব্যবসায়ের কোনো প্রেক্ষাপট দেওয়া, কোনো ঘটনা তুলে ধরা হয়, অথবা আপনাদের সেতু, বাঁধ, রেলপথ, দালান কোঠা এগুলো নির্মাণের কোনো একটা ঘটনা বলে, এরকম নির্মাণের জন্য এরকম একটা পদ্মা সেতু নির্মাণ, তাহলে আপনাকে যদি বলা হয় মেট্রো রেল নির্মাণ, অথবা নতুন একটা রেলপথ নির্মাণ করতেছে, এটা এই কাজটা, এই প্রকল্পটা কোন শিল্পের অন্তর্ভুক্ত। পরীক্ষায় এভাবে টার্ম থেকে আপনাকে প্রশ্ন করতে পারে, যেটা 49তম বিসিএস করছে। তাহলে এটা হচ্ছে নির্মাণ শিল্প। তার মানে আপনাকে উদাহরণগুলো মনে রাখতে হবে, কোন শিল্পের কাজ কোনগুলো। প্রজনন শিল্পের মধ্যে কি কি পড়বে, প্রজনন শিল্পের আওতা, প্রজনন শিল্পের উদাহরণ হচ্ছে কি কি, নার্সারি, হেচারি, হাঁস মুরগির খামার, পশুপালন, এগুলো নিষ্কাশনের মধ্যে পড়বে পদার্থ উত্তোলন, খনিজ পদার্থ উত্তোলন, মৎস্য শিকার, এগুলো পড়বে। নির্মাণ শিল্পের মধ্যে পড়বে রাস্তাঘাট, সেতু, বাঁধ, রেলপথ, দালান কোঠা, এগুলো নির্মাণ। এরকম করে আপনি প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা সহ পড়বেন, বুঝে বুঝে পড়বেন, আপনার এমসিকিউ এখানে একদম পানি হয়ে যাবে। এরপর পরীক্ষা প্রশ্ন আসতে পারে, পরীক্ষার জন্য আপনাকে বলবে পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়কে কি বলে, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়কে কি বলে, পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়কে বলে বিনিময়, পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়কে বলে বিনিময়। তাহলে এটার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের লাইনে আছে, দেখেন বিনিময়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত এবং ব্যক্তিগত বা সত্যগত প্রতিবন্ধকতা দূর হয়। পরীক্ষা এখান থেকে 19তম নিবন্ধনে প্রশ্ন আসতে পারে, কিসের মাধ্যমে সত্যগত প্রতিবন্ধকতা দূর হয়। অথবা পরীক্ষায় প্রশ্ন করবে বিনিময়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয় এবং কিসের প্রতিবন্ধকতা দূর হয়। কিসের প্রতিবন্ধকতা দূর হয়, ব্যক্তিগত প্রতিবন্ধকতা দূর হয় এবং সত্যগত প্রতিবন্ধকতা দূর হয়। পণ্য বিনিময় কত প্রকার, পরীক্ষায় আসতে পারে 2 প্রকার, কি কি, আভ্যন্তরীণ পণ্য বিনিময়, বৈদেশিক পণ্য বিনিময়। এরপর পরিবহনের মাধ্যমে পণ্য স্থানগত প্রতিবন্ধকতা দূর হয়, এটা পরীক্ষা আসতে পারে, কিসের মাধ্যমে পণ্যের স্থানগত প্রতিবন্ধকতা দূর হয়। অথবা পরীক্ষা এভাবেও প্রশ্ন হইতে পারে, কোন পণ্যের স্থানগত প্রতিবন্ধকতা দূর হয় কিসের মাধ্যমে, পরিবহনের মাধ্যমে। অথবা আপনাকে এখানে কি বলবে, আপনাকে এরকম একটা ঘটনা দিয়ে বলে উদাহরণ দিবে, বলবে এখান থেকে উত্তর বের করতে।
বরিশালে উৎপাদিত চাল ঢাকায় সরবরাহ করা হয়। এক্ষেত্রে এভাবে একটা ঘটনা দিয়ে বলবে, বরিশালে চাল উৎপাদিত চাল ঢাকায় সরবরাহ করা হয়। এক্ষেত্রে যে ব্যক্তির নাম দেওয়া থাকবে বলবে অমুক ব্যক্তির, এই যে কিসের অমুক ব্যক্তির পরিবহনটা কিসের প্রতিবন্ধকতা দূর করে, এটা পণ্যের স্থানগত প্রতিবন্ধকতা দূর করে। এভাবে যদি আপনি বুঝে বুঝে পড়েন, এভাবে আমার প্রাইভেট ব্যাচে আমি প্রত্যেকটা টপিক এভাবে লাইন বাই লাইন ধরে ধরে বুঝে বুঝে পড়াই। এরপরও আপনাদের আশা করি কোনো সমস্যা থাকার কথা না। আর এখন আমি আপনাদের সাথে আপনাদের কিছু প্রশ্ন দেখব, এরপর বিদায় নিব। স্কুল হোক কলেজ হোক, যেভাবে হোক, স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে যারা যারা আমার বইটা নিয়েছেন, নিবন্ধন টাচ অ্যান্ড পাস, স্কুল লিখিত, কলেজ লিখিত, তারা এভাবে পড়েন, দুইটা বই এভাবে ভালো করে শেষ করেন, আপনার 50 থেকে 60% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে আশা করি এই বই নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন রইল না যে আপনি কিভাবে বইটা পড়বেন এভাবে। আর যাদের কাছে বইটা নেই তারা ইন্টারমিডিয়েটের বই পড়েন, অনার্সের বই পড়েন, ওই বই থেকে সেম এই তথ্যগুলাই পড়েন। কিভাবে পড়বেন, এভাবে মার্ক করে করে পড়বেন, লাইন লাইন দিয়ে পড়বেন অথবা হাইলাইটার দিয়ে হাইলাইটস করে পড়বেন। যেভাবে পড়েন আপনি উপকৃত হবেন আশা করি ইনশাল্লাহ। তাহলে কিভাবে প্রিপারেশন নেবেন এটা মোটামুটি আপনারা ধারণা পাইছেন। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, এরপর আমরা ক্লাস থেকে বিদায় নিব। আচ্ছা, স্কুল পর্যায়ে দেখেন, স্কুল পর্যায়ের একটা কথা, স্কুল পর্যায়ে হচ্ছে আপনাদের যেহেতু ব্যবস্থাপনা কলেজ পর্যায়ে একটা সাবজেক্ট, কিন্তু স্কুল পর্যায়ে তো অনেকগুলো বিষয়, 6টা বিষয়। এখন দেখেন আপনারা কিভাবে পড়বেন। আপনারা স্কুল পর্যায়ে হইতে পারে আপনাদের যেহেতু স্কুল পর্যায়ে 6টা বিষয়, নিবন্ধনের সিলেবাস এখন আগেরটাই আছে, পরিবর্তন হয় নাই, তার মানে এই 6টা বিষয় থেকে আপনাদের এমসিকিউ হইতে পারে। এই যে দেখেন এখানে আপনি এমসিকিউ দিয়ে টিচার হওয়ার পরও এই বইটা আপনার কেন উপকারে আসবে, এই বইটা আপনার কেন কাজে লাগবে, আমি আপনাকে জাস্ট একটু দেখাই। এই যে দেখেন, আপনি যখন স্কুলে কোনো একটা স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন, তখন আপনাকে পড়াইতে হবে না। স্টুডেন্টদেরকে আপনি যখন পড়াইতে যাবেন, তখন আপনার এই যে দেখেন এখানে যে বেসিক আলোচনাগুলো আছে, এগুলো যদি আপনি পড়ে যান, আপনি সেখানে যে কোনো টপিক তাদেরকে ভালোভাবে পড়াইতে পারবেন, বুঝাইতে পারবেন। এরপর জাবেদা, তাদের জাবেদায় যে দেখেন জাবেদাটা আপনি ভালোভাবে শিখতে পারবেন। জাবেদার এখানে বেসিক ইনফরমেশন দেওয়া আছে, ডেবিট ক্রেডিট নির্ণয়ের শর্টকাট ফর্মুলা দেওয়া আছে, এরপর র্যাপিড পাওয়ার ফর্মুলা দেওয়া আছে। একদম শর্টকাটে আপনি জাবেদা শিখতে পারবেন এবং এই একদম বেসিক থেকে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে। এই যে দেখেন এগুলো আপনি পরীক্ষায় কি করতে পারেন, তাদেরকে আপনি বুঝাতে পারবেন এবং সহজে শিখাইতে পারবেন। এটা হচ্ছে বড় কথা। আর পরীক্ষাতে এমসিকিউ হইলেও এখান থেকে প্রশ্ন হবেই। কিভাবে হবে দেখেন, এমসিকিউ যদি প্রশ্ন হয়, পরীক্ষা আপনার পরীক্ষা আসতে পারে জাবেদা শব্দের উৎপত্তি, জাবেদা শব্দের উৎপত্তি, তারপরে যার শব্দের অর্থ কি, এরপর জাবেদার সংজ্ঞা, এরপর যে কোনো কোটেশনগুলো শিখবেন, কোটেশন থেকে প্রশ্ন হবে। তারপর হিসাবের শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন হবে, হিসাব কত প্রকার, এই যে। এরপর দেখেন কোন হিসাব কিসের অন্তর্ভুক্ত, এটা পরীক্ষা আসতে পারে এখান থেকে। পরীক্ষা আপনাকে স্কুল পর্যায়ে প্রশ্ন করবে নিচের কোনটি ব্যয়ের অন্তর্ভুক্ত, নিচের কোনটি আয় হিসেবের অন্তর্ভুক্ত, নিচের কোনটি সম্পদের অন্তর্ভুক্ত, নিচের কোনটি সম্পদ, নিচের কোনটি দায়, নিচের কোনটি আয়, এগুলো আপনাকে চিনতে হবে। কোনগুলো আপনি হিসাব বিজ্ঞানে যদি ভালো করতে চান, আপনাকে কি করতে হবে, কোনটি ব্যয়, কোনটি সম্পদ, কোনটি আয়, কোনটি দায়, এগুলো আপনাকে জানতে হবে। কোনটি মালিকানা শর্ত, এগুলো আপনাকে জানতে হবে, তাহলে আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। এরপর দেখেন এখানে যে কিছু নোট দেওয়া আছে, এই নোটগুলো থেকেও আপনার লাইন করে দাগ দিয়ে দিয়ে আপনি পড়বেন, এখান থেকে পরীক্ষা প্রশ্ন হবে। এরপর দেখেন যে বিষয়গুলোতে জাবেদার যে বিষয়গুলোতে কনফিউশন হইতে পারে, এগুলো আপনাদের এখানে দেওয়া হয়েছে। কনফিউশন এগুলো আপনি দূর করতে পারবেন। কোন ধরনের পণ্যে কি কি কনফিউশন হইতে পারে, এগুলো আমরা বিস্তারিত ক্লাসে আলোচনা করব। এরপর দেখেন এখানে রিয়েল প্র্যাকটিস দেওয়া হয়েছে। রিয়েল প্র্যাকটিসের পরে এই প্র্যাকটিসগুলো থেকে জাবেদার ছোট ছোট অঙ্ক আসবে স্কুল পর্যায়ে। জাবেদার ধরেন আপনাকে পরীক্ষা কি বলবে, পরীক্ষা বলবে জাফরের নিকট নগদের মাল বিক্রয়, এটা জাবেদা কি হবে, এরকম একটা অঙ্ক দিয়ে দিবে। অর্থাৎ আপনাকে এমসিকিউ এর মধ্যে কিন্তু অঙ্ক করতে হবে, জাবেদা করতে হবে, ক্যালকুলেশন করে সেটা বের করতে হবে। তো এরকম করে প্রত্যেকটা বিষয় আপনারা প্র্যাকটিস করেন, পড়েন, তাহলে আশা করি আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে কোনো সমস্যা হবে না।
এখন আমি ক্লাস থেকে বিদায় নিব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে নিবন্ধন নিয়ে আর কারো কোনো প্রশ্ন বা পরামর্শের দরকার হলে আপনারা এখনই বলেন। অবশ্যই আপনাদেরকে রিটেন বেসড প্রিপারেশন নিতে হবে, কারণ আপনি যখন রিটেন বেসড প্রিপারেশন মানে কি, অর্থাৎ প্রত্যেকটা টপিক বুঝে বুঝে পড়তে হবে। বুঝে বুঝে যদি আপনি পড়েন তাহলে পরীক্ষা আপনি ভালো করতে পারবেন। যদি আপনি বুঝে বুঝে না পড়েন, পরীক্ষায় শুধু এমসিকিউ মুখস্থ করে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন না। কনসেপ্ট এখানে ক্লিয়ার থাকতে হবে, আপনার প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে আনসার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো বিদায় নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।